হ্যাঁ, আমার লাইফে আমি কি পেলাম? না করতে পারলাম পড়াশোনা, না পেলাম স্বামীর আদর, না সন্তানে তার বাপের আদর দিতে পারতেছি, না নিজে একটা কিছু হতে পারলাম। কি পেলাম? হ্যাঁ জানেন, আমার কাছে মনে হয় দোষ একটা আপনার না, সব সব দোষ। আজকে যে আপনার বাচ্চাটাও এরকম করে অসহায়, তার দোষ হচ্ছে আপনার বাপ। পরে বলতেছে তোর আমি ছাড়বো না, তোর ধর্ম থাকলে থাক, না থাকলে না থাক। এরকম বলতে বলতে এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে ফেলে। এরকম করতে করতে আপনারা ডিভোর্স নিলেন কবে? একটা রাত্রের বেলা একটা মেয়ে ফোন দিছে, আমাকে বলতেছে চুপ, তুই একটা কথা বলবি না। আমি তার পাশে শোয়া, আমাকে বলতেছে চুপ, তুই একটা কথা বলবি না। কেন? ও স্টেট বলতেছে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে। আপনার স্বামী? হ্যাঁ, স্টেট বলতেছে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, তুই কোনো কথা বলবি না। আপনার বাচ্চার বাপ। এখন মানুষের কাছে যেটা বলে এই মেয়েটা নাকি ওর না, তাহলে মেয়েটা আসলো কোথা থেকে ভাইয়া? নিজের বাচ্চাকে অস্বীকার করে? হ্যাঁ, আমি আমার নানা নানুর কাছে বড় হয়েছি। আম্মু আব্বু ছোট থেকে, মানে আব্বু একটা বিয়ে করাতে আম্মু আব্বু ছোট থেকে আলাদা হয়ে গেল। তো বুঝেনি তো, ফ্যামিলি যদি পাশে না থাকে তাহলে তো সেই মেয়েটার অবস্থা কি হয়। তো আমার ফ্যামিলিতে আমার একটা বড় মামা ছিল, সে আমাকে একদম পছন্দ করতো না, বা হয়তো বা তার ভালো লাগতো না আমাকে। সে আমাকে অনেকটা টর্চার করতে বলতে পারেন, সবসময় বকাঝকা ধমক এরকম করতে থাকতো, যেটা আমি বাচ্চা হিসেবে নিতে পারতাম না। তো একটা পর্যায়ে আমার যে হাজবেন্ড ছিল উনি আমার ভাইয়ার ফ্রেন্ড ছিল। একটা পর্যায়ে সে আসা যাওয়া করতে 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 একটা পর্যায়ে হতে পারে তার আমার ভালো লাগে, বা সেও আমাকে হতে পারে ভালো লাগে। সে আমাকে একটা পর্যায়ে প্রপোজ করে ফেলে। তখন আমি অবশ্যই বাচ্চা আমি বলবো, ওরকমটা বুঝি না, কিন্তু হয় না যে ছোটোবেলায় চোখে সরিষা ফুল দেখা, তো আমার হয়তো বা এরকমই হয়েছে। তাকে আমাকে ভালো লাগে, ভালো লাগার পর আমাদের টোটালি হচ্ছে প্রায় 1-2 বছর ভালো আমাদের কথাবার্তা হয়। হওয়ার পর অবশেষে আমাদের ফ্যামিলিতে জেনে যায়, আমার ভাইয়া জেনে যায়। জেনে যাওয়ার পর হচ্ছে আমাকে মানে প্রচুর পরিমাণ মারধর করে, যে সে আমার ফ্রেন্ড এলাকার, তোর সে যোগ্য না, তুই কীভাবে কাজটা করলি। তো মারধর করার পর এক পর্যায়ে আমার পড়াশোনা অফ করে দেয়, আমাকে রুম বন্দি করে রাখে। তাও এইভাবে যে আমি একদম পাগল, সে আমাকে এইভাবে রুম বন্দি করে রাখে। আমি অনেক রিকোয়েস্ট করি, বাট ভাই আমার রিকোয়েস্ট শোনে না। টোটালি ছিকলবন্দি যাকে বলে না, সেটাই করে রাখে আমাকে। দেখা যাচ্ছে খাবার দাবার সব কিছু আমার রুমটার ভিতরেই। তো এই বিষয়টা আমার না খুব খারাপ লাগে। আমি ওই ছোট বয়স আমার মনে হয় যে আমি সুইসাইড করে ফেলবো। আমার এই লাইফ না, কারণ আমি কি পাগল নাকি আমাকে এইভাবে আটকা রাখা হয়েছে? আমি একটা অন্যায় করছি, সে আমাকে বুঝাইতে পারতো, বা সে আমাকে দেখে রাখতে পারতো, ভুল মানুষই করে। আমি প্রতিনিয়ত ডিপ্রেশনে যাওয়ার পর হচ্ছে সে আমাদের যে বাসার অপর সাইডে হচ্ছে একটা রুম আছে, আমি যে রুমে থাকতাম ওখানে একটা গেট আছে পিছন সাইডে, সে ওইখান দিয়া আমার সাথে শোনার পরে আমার সাথে দেখা করে, মানে ওই চিপাতে আমার সাথে কথা বলে যে তোমাকে এরকম কেন করছে। তা আমি বললাম যে দেখো, তোমার সাথে সম্পর্ক দেখে বা বাসাতে জেনে পরে আমাকে এরকম এরকম করছে। তো বলতেছে তুমি কি এ বাসার থাকবা? তা আমি বললাম যে না, আমার পক্ষে পসিবল না। মানে আমার মামা, ভাইয়া তো ফার্স্ট মারছে, কিন্তু মামা হচ্ছে প্রায় মারতো আমাকে, বিনা কারণে মারতো, খাইতে গেলেও মারতো, বইতে গেলেও মারতো, কিছু মানে চাইলেও মারতো। আমি আমার মার কাছে যদি চাইতাম ফোনে যে আম্মু আমার একটা বই লাগবে, তাও মারতো, চাবি কেন, এরকমভাবে বলতো। আপনার আম্মা আব্বার কেন ডিভোর্স হয়েছিল? আম্মু আব্বুর এখন ডিভোর্স হয় নাই, কিন্তু হচ্ছে ওনারা আলাদা আছে। আব্বাকে আবার বিয়ে করছে? আব্বু, হ্যাঁ, আমি খুব ছোট, আমি নাকি পেটে, তো তখন নাকি বিয়ে করছে। এই জন্য হচ্ছে আমার আম্মু এখন আমার দোষে যে তুই আমার কপালে অশান্তি ছিলি, কারণ তুই পেটে আসলি, তোর বাপ বিয়ে করলো, আমার ছেলে হলো তখন তো বিয়ে করলো না। আমার আম্মু আমাকে এখন আমার দায়ী করে জন্য। তো ওর পর থেকে আম্মু আব্বুর আর যোগাযোগ হয় না, হইলেও দেখা যাচ্ছে সম্পর্ক ভালো নেই। তো এরকম করতে করতে আমাকে টোটালি হচ্ছে 4 দিন এরকম আপনার খায়া না খায়া, বুঝেন একটা রুমে যদি বন্দি থাকে, একটা মানুষের খাবার দিলে সে খাবারটা খেতে পারে না। আমার ওরকমভাবে হলো, আমি টোটালি হচ্ছে সিক হয়ে গেলাম। তখন আমাকে যখন ভাইয়া দেখলো যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তখন আমাকে হসপিটালে ভর্তি করা হলো। তো হসপিটাল ডক্টর এরকমভাবে বললো ওকে কি হচ্ছে কোনো গণপিটনে দেওয়া হয়েছে দেখে, মানে ভাই এত পরিমাণ মারছে আমাকে। তো ভাইয়া বলতেছে না, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট তো কোনো ছাপ নাই, ডক্টর এরকম বলতেছে। পরে বললো যে ভাইয়া হয়েছে, কোনো একভাবে হয়ে গেছে। তো যাই হোক, আমাকে হসপিটালে টোটালি হচ্ছে স্লাইনের মাধ্যমে রাখা হলো 4 দিন। ওই সময় 4 দিন রাখার পর সুস্থ হওয়ার পর যখন বাসায় আসি, তখন হচ্ছে মানে এই টাকাটা হচ্ছে টোটালি গেছে আমার আম্মুর। আর আমার মামা এমন টাইপের ছিল, উনি হচ্ছে আমার মা আমাদের পিছিয়ে 1 টাকা ভাঙলো ওনার শরীর জ্বলে যেত, কারণ সব টাকা ওনার কাছে আসতো।
এই একটু ওনার ক্ষোভ, এই ক্ষোভের যদি উনি আমাকে, আমি যেদিন বাসায় আসি, আমি বাসায় জাস্ট গেটের মধ্যে আইসে সারতে পারি না, উনি হচ্ছে ইচ্ছা মতো মানে আমার বকতেছে, এমন মেয়েকে মেরে ফেলা উচিত, আর তোরাও চিকিৎসা করছিস, আমি থাকলে হচ্ছে ফাঁসিতে ঝুলাই দিতাম, এরকম বলতেছে। তো তখন হচ্ছে আমার ওই যে হাজব্যান্ড ছিল উনি সাথে ছিল, যেহেতু আমার ভাইয়ের ফ্রেন্ড। তো তারপর হচ্ছে উনি শোনার পরে আমাকে, যখন আমি রুমে গেছি তখন বলতেছে যে আফসানা তোমার আর থাকার দরকার নেই, চলো আমরা কিছু একটা করে ফেলি। তা আমি বললাম তোমার তো এখন কাজ বাজ কিছু নেই, মানে তখন ওই কাজ রানি শিখতেছে। পরে বললো যা একটা হওয়ার হয়ে যাবে না। তো আমি বললাম আচ্ছা দেখি। তো এর 2 মাস পর হচ্ছে আমরা কোনো কথাবার্তা, কোনো যোগাযোগ কোনো কিছু ওইভাবে নাই, কারণ হচ্ছে আমি তো বলতে পারতেছি না, বাসা থেকে বলতে দিচ্ছি না, বা আমি টোটালি হচ্ছে বাসায় স্কুল যাইতে পারতেছি না, কোনো প্রাইভেট কোনো কিছু করতে পারতেছি না। তার সাথে যোগাযোগ নেই। 2 মাস পর হচ্ছে আমার আম্মু দেশে আসে, এরকম সব শুনে আমার আম্মু দেশে চলে আসে। আসার পর আম্মু অনেক বোঝায় আমাকে, এরকম করিস না। ও আম্মু যেদিন আসে সেই দিন হচ্ছে বাসার সবাই আম্মুকে অনেকটা বিচার দেয় আমার নামে, তোর মেয়ে এই, তোর মেয়ে সেই, মানে আমি যেগুলো করছি সেগুলো বলে, যেগুলো না করছি আমি সেগুলো আম্মু বলে। তো আম্মু অনেক কষ্ট পায়, আম্মু যেদিন বাসায় আসে আমাকে ওদিনই মারে। আম্মু ইচ্ছা মতো আমাকে মারে। মারার পর হচ্ছে আমি আম্মুকে বলি যে আম্মু তুমি এত বছর পর দেশে আসছো, তুমি আমাকে মারতেছো, ওদের কথা শুনে একটা বার তো আমাকে জিজ্ঞেস করতে পারতো যে আমি কি করছি। তো আম্মু বলতেছে সবাই তো মিথ্যা বলবে না, আমার কথা এটা, আচ্ছা সবাই মিথ্যা বলবো, কিন্তু আমার কথা শুনে রাখতা। তা আম্মু মারার পর আমি প্রচুর পরিমাণ কষ্ট পাই, যেটা আমি আসলে নিজেকে সামাল দিতে পারি না। যে আমার আম্মু, আমি ছোটো থেকে বছর যখন 3 বছর তখন থেকে আম্মুর আদর স্নেহ হোক কি যে আমি কখনো পাইনি ভাই। এরপর হচ্ছে আমি আম্মুকে বলি আম্মু আমি যদি হারাই যাই কখনো কি আমার খুঁজবা? তা আমার আম্মু বলতেছে তোর মতো মেয়ে যদি মারাও যাস আমি তো লাশটা দেখতে যাব না। এই কথা শোনার পর আমি ডিসিশন নিয়ে নিই যে আমি বললে রাস্তায় আমার তো এই বাসে থাকবো না। তো আমি ওরে ফোন দেই, ওরে ফোন দেওয়ার পর আমি বলি আমি বাড়ি থেকে বের হয়ে যাবো, তুমি কি যাবো আমার সাথে? তো ওই বললো যে আমি তো তোমার এই সময়টা হাত ছাড়তে পারবো না। তো ভাইয়া আমি যখন তো বের হয়ে যাবো, আমার কাছে তখন টাকা পয়সা কিছু নেই। তো মিথ্যা বলবো না, আমার আম্মু যেহেতু বিদেশ থেকে আসে অনেক গহনাগাটি নিয়ে আসছে। আমি রাগের মাথায় যে আমি তো যাবো, আমার যেহেতু মূল্য নাই তোদের কাছে, তো আমার আম্মুর কিছু গহনা আমি নিয়ে নিই। ইভেন হচ্ছে আম্মুর কিছু ক্যাশ টাকা ছিল, আসলে টাকাটা আম্মুর না বাসার আমি আসলে জানি না ভাইয়া, ওই টাকাটা আমি নিয়ে নিই কারণ আমার তো লাগবে। আর ও তো শূন্য হাত, ওর তো যেহেতু কাজ বাজ নেই কিছু নাই, সেই ক্ষেত্রে হচ্ছে ওই কিছু নিতে পারেনি। আমি এগুলো নিয়ে বাসাতে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর হচ্ছে একটা লোক, আমার পরিচিত খুব লোক আমাকে দেখে ফেলে সন্ধ্যার টাইমে। তো উনি খুব বেশ ভালো করে জানে যে এই মেয়েটা আর যাই হোক রাস্তায় কখন সন্ধ্যার টাইমে বের হয় না। তো ওই মেয়েটা, ছেলেটা মানে লোকটা আর কি, আমার আম্মুকে এসে বলে যে তোর মেয়ে সন্ধ্যাবেলা একা একা কোথায় যাচ্ছে। তখন আম্মু ডাউট হয় আর কিছু মনে হয় কোথাও বেড়ে যাচ্ছে। তো আম্মু যখন ওনার ব্যাগটা নিতে যাবে, পাঁচ ব্যাগটা মানে 5 ব্যাগে গহনাগাটি ছিল ওনার, তো উনি দেখে যে এরকম গহনাগাটি কিছুই নেই আর কিছু ক্যাশ টাকাও নেই। তো উনি আমাকে অনেক খোঁজখবর করে, আমার ফোনে ফোন দেয়, তা আমি ফোনটা পিক করি না। ও এর মধ্যে আমার ভাই আমার ফোনটা কিন্তু ভেঙে ফেলছিল, আমার ফোনের ডিসপ্লেটা ছিল না বাট ফোন আসতো। এর মধ্যে আপনারা গিয়ে বিয়ে থা করলেন, ওই ফ্যামিলিতে মেনেও নিল, কিন্তু ওই ফ্যামিলিতে ঝামেলা শুরু হলো কখন? না ভাই ওই ফ্যামিলিতে আমার কখনোই মানেনি, কখনোই মানে না, আজ অব্দিও কখনোই মানেনি, ডিভোর্সের পরে কখনোই মানেনি। হ্যাঁ হ্যাঁ, আপনারা সংসার করলেন কই তাইলে, কেমন করে? আমরা সংসার ভাইয়া যখন আমরা একদম পালা যেতে হচ্ছে, জায়গাটা ছিল সাভারে, আবার এক ফ্রেন্ডের আন্ডারে ওখানে যাই, আমরা ওইখানে ভাড়া থাকি, ওইখানে আমাদের সম্পর্ক হয়। তো একটা পর্যায়ে আমার আসলে আপনার তো 1 বছরের মধ্যে বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, কারণ ভাই আমি ছোট ছিলাম তখন, তো এগুলো বুঝি না। 15 বছরেই মা। হ্যাঁ, আমার কোনো কেউ আত্মীয়স্বজন ছিল না আমার এগুলো বুঝাই দিবে বা কখনো এরকম ছিল না। তো এর মধ্যে হচ্ছে আমার আম্মু খবর পায় যে আমি প্রেগনেন্ট। আমি নিজেই ফোন দিই আম্মুকে। আমার এক ফ্রেন্ড আমাকে বলে যে তুই তোর মাকে একটু ফোন দিয়ে বলে দেখ, যেহেতু তোর এই অবস্থা। আম্মু তো মা তো মাই হয়। তো আম্মুকে যেদিন ফোন দেয় আম্মু প্রচুর পরিমাণ কান্নাকাটি করে যে তুই কোথায় আছিস, কেমন আছিস, কী করতেছিস। তা আম্মুকে আমি বললাম যে মা আমার এরকম, আমি তো হচ্ছে প্রেগনেন্ট, আমার তো হচ্ছে 4 মাস চলতেছে, আমি কি করব। তো বলতেছে তুই এখানে আমি তোর ট্রিটমেন্ট নেওয়াবো। তো আমি ফার্স্ট টাইম বাসায় আসি, খুব ভয়ে ভয়ে আসি। আমার নানা আমাকে দেখে প্রচুর রাগান্বিত, মামারা কথা বলে না, ভাইয়ারে বললাম ভাইয়া কেমন আছো, ভাইয়া কথা বলে না, মানে আমি ওইখানে একটা মানুষ আসছি তাদের কোনো কেয়ার নেই। তো আসার পর আম্মু হচ্ছে বুকে জড়াই নিয়েছে, বুকে জড়াই নিয়ে বলতেছে যে দেখ যা হয়েছে হয়েছে,
তুই ঠিক হয়ে যা, ওর ফ্যামিলি তোর কখনো মেনে নেবে না, আর যদিও তোর ফ্যামিলির কাছে থাকিস কখনোই সুখে থাকবি না। আমার আম্মু আমাকে প্রথমে বাসা আসার পর কথাটা বলে। তা আম্মুকে আমি বলি, না আম্মু আমি ওর কাছে খুব ভালো আছি, ওর ফ্যামিলি কেমন আমি জানি না, কিন্তু ওই আমাকে খুব ভালো লাগছে। তো আম্মু বলে যে ঠিক আছে, যেহেতু ভালো আছো তাহলে দেখো তুমি কি করবা, বাট তোমাকে তো আমি আসলে এখানে রাখতে পারবো না। তা আমি আম্মুকে বললাম, আমি এখানে থাকতে আসি না, ট্রিটমেন্ট করে চলে যাব, যেহেতু আমার ওইখানে কেউ নেই। তো এরকমভাবে আমি ট্রিটমেন্ট করতে আসি, শেষ আবার থেকে আপনাদের মোহাম্মদপুর আমি ট্রিটমেন্ট করতে আসা যাওয়া হওয়ার পর আম্মু যখন আমার প্রায় 8 মাস চলে আমার বেবির পেটে, তখন আম্মু বলে যে দেখ মা, তোর তো কিছুদিন পর বেবি হয়ে যাবে, এখানে তো আসা যাওয়া করা আমার সম্ভব না, তো এক কাজ করতে এলাকায় চলে। তখন আমার পাশের এলাকায় আমার এক নানি আছে, মানে আমার নানির আপন বোন, সে বাসা আমাকে নিয়ে আসে, কারণ বাসায় তোলা তো সম্ভব না। আপনার এই হাজবেন্ডের সঙ্গে আপনার ঝামেলাটা কি নিয়ে হলো সেটা বলেন। আচ্ছা, যখন আমার বেবি হওয়ার হচ্ছে 1টা বছর খুব আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আমাদের। যখন বেবি 1.5 বছরের মাথায় হয়, তখন হচ্ছে ওর একটা মেয়ের সাথে রিলেশন হয়ে যায়। কেন? সে হচ্ছে, উনি তো হচ্ছে বেকু চিনেন কিনা আমি জানি, বেকু গাড়ি যেগুলো হচ্ছে বালি করে, ওই গাড়িগুলো চালাইতো। তো সেখানে তো ওর দূরে যাইতে হতে পারে মেয়েটাকে ভালো লাগছে ওর। তারপর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা অফ করে দেয়, মানে খুব কম দেখা যাচ্ছে। ফোন দিয়ে শুধু মেয়ের খবর নিত, কি করতেছো, মেয়ে কোথায়, শেষ। আদারওয়াইজ আমাকে কোনো কথা বলতো না, যে খাইছো কি না, কি করতেছো, এরকম কিছু বলতো না। তো সে এরকম হওয়ার পর 1 মাস পর সে বাসায় আসতো। সে যখন বাসায় আসে, আমি তার ফোনটা চেক করি যে কিছু তো একটা আছে। ফোন চেক করার পর আমি ওই মেয়ের ছবি পাই, তার সাথে কলে কথা বলছে, এগুলো রেকর্ড অনেক কিছু আমি পাই। তারপর তাকে যখন জিজ্ঞেস করি যে এগুলা কি, তো সে আমাকে বলছে দেখ আমার লাইফ আমার, তুই বলার কেউ না। তো এরকম করতে করতে এক পর্যায়ে, হ্যাঁ আমার লাইফ আমার, তুই বলার কেউ না, তুই বলার কে, তুই আসিস খাবি দাবি, আমার বাচ্চা বলবি, শেষ। এরকম বলার পর আমি বলি তাহলে আমাকে ছেড়ে দাও, এরকম না করে আমাকে ছেড়ে দাও। পরে বলতেছে তোর আমি ছাড়বো না, তোর ধর্ম থাকলে থাক, না থাকলে না থাক। এরকম বলতে বলতে এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে ফেলে। সে আমাকে ভাইয়া এমনভাবে হাত তোলে, মানে আমি কখনো চোর এমনভাবে মায়ের খাই কিনা ভাই আমি জানি না, মানে একদম রক্তাক্ত অবস্থা। আমার মাথায় এখনো দাগ আছে ভাইয়া, আমার মাথা ফেটে যায়, দেয়ালের সাথে ধাক্কা মারে মাথাটা ফেটে যায় আমার। তারপর আমাদের ঘরে চেয়ার ছিল, মানে টোটাল চেয়ার দিয়ে আমাকে বাইরে, আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর আমি কিছু বলতে পারি না। আমাদের যে বাড়িওয়ালা ছিল উনি আসার পর উনি আমাকে মাথায় পানি টানি ঢালার পর হচ্ছে আমাকে কিছুটা সুস্থ করে। ইভেন হচ্ছে উনি আমাকে নিজে ডক্টরের কাছে নিয়ে যায় ব্যান্ডেজ করার জন্য মাথা। তো আমাদের যে এলাকার হসপিটাল ওইখান থেকে আমাকে ফেরত দেওয়ার পর হচ্ছে আপনাদের শরৎ দিতে নেয় আমাকে, ওইখানে আবার ট্রিটমেন্ট নেয়। তো যখন বাসায় যাই, আমি বাসায় যাওয়ার পর হচ্ছে ওই এমন একটা মানুষ আমাকে একটু দেখেও না যে তোর কি হয়েছে। এইভাবে করতে করতে ভাইয়া ওই চলে যাওয়ার পর হচ্ছে আমার বাসায় কোনো বাজার তাদের কোনো কিছুই দিয়ে যায় না। ইভেন আমার মেয়েটা তখন ছোট, ওই ভাইয়া তখনও সুজি খাইতো, আদারওয়াইজ কোনো কিছু খাইতো না। ওই যে ভাইয়া সুজিটা খাবে, সেই সুজিটা আমার ঘরে ছিল না। ভাইয়া তুমুল কান্নাকাটি করতো, আমি ওরে ফোন দিতাম, ওই ফোন পিক করতো না পারতিক ভাইয়া। ওর খালা আছে, আমি ওর খালার কাছে যাই, বলি যে আমার এই অবস্থা, আমার কোনো খোঁজখবর নিচ্ছে না। আমার নানি বাচ্চাটা তো খাবার দেবে, ওর খালারে ফোন যখন দেয় ওর খালারে বলে ওরে ঢুকতে দিয়েছেন কেন বাসায়, ওর বাসাতে বের করে দেন। তো ওর খালা বলে ওরে বের করে দেবো, তোর মেয়ে কি করবো, কয় জানি না, আমার দেখার বিষয় না এগুলা, ওই বাচ্চার কি হবে না হবে আমার দেখার বিষয় না। তো গেল, ও খালা আমাকে কি করলো, মানে 200 টাকা দিয়ে আমাকে হাতে দিয়ে বললো যে তুমি টাকা টেনে বাসায় যাও, ওরে সুজি কিনা খাও। আমি ভাই সেটা নিয়ে বাসায় চলে আসলাম। এর মধ্যে রুম ভাড়া 3 মাসের, আমাকে বাড়িওয়ালা বারবার বলতেছে টাকা দাও নাকি, আমি কিছু বলতে পারতেছি না। তারপর কিছুদিন পর ওর খালা বুঝাতে যে হইতে পারো, খালা ফোন দিয়ে বুঝাতে যে বাসায় পাঠাইছে। বাসায় পাঠানোর পর আমাকে একটা রাত্রেবেলা একটা মেয়ে ফোন দিছে, আমাকে বলতেছে চুপ, তুই একটা কথা বলবি না। আমি তার পাশে শোয়া, আমাকে বলতেছে চুপ, তুই একটা কথা বলবি না। কেন?
ও স্টেট বলতেছে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে। আপনার স্বামী? হ্যাঁ, স্টেট বলতেছে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে, তুই কোনো কথা বলবি না। আপনার বাচ্চার বাপ? হ্যাঁ। তো আমি ভাইয়া এক বালিশে শুয়ে আমি কথা বলছি, আমি স্টেট শুনতেছি। এর মধ্যে আমার বাচ্চাটা ছোট কান্না করে উঠছে। ওই মেয়েটা জিজ্ঞেস করছে এটা কে, ওই বলছে যে এটা আমার ভাতিজি, এটা আমার ভাতিজি, আমি আজকে নিয়ে শুইছি, নিজের মেয়েকে ভাতিজি। তো আমি এর মধ্যে রেগে উঠছি, রেগে উঠে আমি বলছি আমাকে এটা তোর ভাতিজি হয়? যখন ভাইয়া বলছে আমাকে এমন একটা থাপ্পড় দিয়েছে, আমার এই সেট পুরো কান আমি 4 দিন থেকে 5 দিন শুনতে পারিনি, আমি কিছু শুনতে পারিনি কানে। ওই দিন আমাকে অনেক মারছে, তুই মানে আমার দোষ একটা ছিল, তুই কথা কেন বললি। এরপর ওই মেয়েটা পরের দিন সকালে ওই অষ্টমে গেছে, মেয়েটা আমাকে ফোন দিয়েছে, ওর নাম্বারে ফোন দিয়েছে। ফোনটা আমি পিক করার পরে বলতেছে যে আপনি কে? আমি কি আপনি জানেন না আমি কে? পরে বললো আপনি কি ওর বড় বোন? এরকম বলতেছে, ওর বড় বোন? আমি কই ওরা কয় ভাই বোন আপনি জানেন? কয় আমি তো জানি হচ্ছে ওই ছোট, ওর একটা বড় বোন আছে, আর ওর ভাই আছে, ভাইয়ের একটা মেয়ে আছে, আমি তার ওয়াইফ, আমি তার বড় বোন। আচ্ছা গেল। তারপর আমি আর মেয়েটা কিচ্ছু বলি নাই। ওই আসছে, ওকে জিজ্ঞেস করছি যে আমি তোমার বড় বোন হই? পরে বললো হ্যাঁ তুই তোমার বড় বোনই। তা আমি বললাম কিভাবে আমি তোমার বড় বোন হই? এখন ও বলতেছে তুই ওরে কি বলছিস, তোর জন্য যদি ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তোরা মাইরা ফেলবো, এরকম ট্রেড দিচ্ছে। সাথে সাথে মেয়েটাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর মেয়েটাকে বলছে যে আমার আপু তোমাকে, আমার সামনেই আমার আপু তোমাকে কি বলছে। তো মেয়েটা কি বলছে আমি জানি না, সে আমাকে কিছু বলে না করে নাই, আমাকে মানে দাঁড়ার উপরে আমি দাঁড়ায় আছি, উনি পেটের মতো লাথি মেরে দিয়েছে আমাকে। লাথি দিয়ে আমার বলতেছে তুই ফোনটা কেন পিক করলি, কিসের জন্য আমার অনুমতি ছাড়া ফোন তুললি। তো ওই দিন শুধু আমাকে না ভাই, আমার বাচ্চাটাকে সহই মারছে। যখন আমার বাচ্চাটা ভয়ে কান্না করতেছিল তখন আমার বাচ্চাটাকে মারলো, মারার পর হচ্ছে বের হয়ে গেল। এর মধ্যে আমি কোনো শব্দ কোনো কিছু করি নাই। যখন দুপুরে সে ভাত খাইতে আসে, আমি তো হচ্ছে অসুস্থ, যেহেতু পেটে লাথি দিছে, আমি রান্না করতে পারি না, এটা আমার দোষ হয়ে গেল। ওই তখন আমাকে মারলো। এইরকম করতে করতে আপনারা ডিভোর্স নিলেন কবে? আমরা ভাই আমাদের ডিভোর্স হলো হচ্ছে 2019-এর লাস্টে। তখন কি সে আগেই বিয়ে করছে অন্য মেয়েকে নাকি পরে? না, সে জাস্ট ওই মেয়েটার সাথে রিলেশন ছিল আগে, পরে আপনাদের ডিভোর্সের পরে বিয়ে করছে? ডিভোর্সের পরে ওই মেয়েটাকে না, আরেকটা মেয়েকে বিয়ে করছে। ওই গার্লফ্রেন্ডকে বিয়ে করে? না, ওই গার্লফ্রেন্ডটা যখন আমি তাকে বুঝাইতেছিলাম যে তার বাচ্চা আছে, মেয়ে আছে, সে মেয়েটা বুঝতে পারছিল, কিন্তু প্রথম এরকমভাবে বলছিল যে আপু তুমি থাকা সত্ত্বেও আমি তার কাছে যেতে চাই। বাহ, মানে সত্যি সংসার সে করবে। ভেরি গুড। সেকেন্ড ইস্যু হচ্ছে যখন আপনাদের ডিভোর্স হলো তার কতদিন পরে আপনাকে বিয়ে দিল? আমার হচ্ছে ডিভোর্সে 19-এর লাস্টে, আর আমার বিয়ে হয়ে হচ্ছে ভাইয়া 22-এর নভেম্বরের দিকে। মানে 20 সালে ধরেন আপনার ডিভোর্স হয়েছে, 22 সালে আপনার বিয়ে হয়। হ্যাঁ। আর আপনার এক্স হাজবেন্ড বিয়ে করছে কত সালে? ওই হচ্ছে এখনো বিয়ে করছে কিনা জানি না, তার মানে ও বিয়ে করে, বাট আমি শুনছি একটা মেয়ের সাথে আছে আর বলে যে বিয়ে করছে, বাট আমার যতটুকু মনে হয় এখনো লিপটুকু দেরে আছে ওরা, আমার মনে হয় আর কি। ওকে, দ্যাটস গুড। বিয়ে থা করে ডিভোর্স হওয়ার চাইতে ভালো। ফাইন। এখন আপনার বিয়ে হলো হচ্ছে 22-এ, আর উনি আছেন লিভিংয়ে ধরে নিলাম। আপনার যে মেয়েটা, বাচ্চাটা, তার টাকা পয়সা কি দেয় আপনার হাজবেন্ড? না, সে কোনো টাকা পয়সা দূরের কথা, সে খোঁজ খবরও নেয় না। উনি কি আপনার বাচ্চাটাকে নিতে চাইছিল? না, কখনোই না। আমি যখন আমাদের যে চেয়ারম্যান আছে ওই আঙ্কেলের কাছে যখন আমি সালিশ বসাই, তখন ওর ফ্যামিলি যখন আসে, তখন চেয়ারম্যান আঙ্কেলে ডিরেক্টলি বলে ছেলে আমার, কিন্তু ছেলের যে বাচ্চা ওইটা আমার না, আমাদের না, ওই দায়ী ভাই আমাদের না। ওর বাবা মা বলে, মানে নাতি নিতে চায় না। আর জামাই কি বলছে? আর যখন ওরে প্রশ্ন করে যে মেয়ে তোমার না, তখন ওই বলে যে হ্যাঁ মেয়ে আমার। তাহলে মেয়ে তুমি নেবা না? তো ওই বলে যে আমার থাকার জায়গা না, মেয়ে কোথায় নেব, এরকম ভাবে বলে।
ওকে, এখন সে কি মাসে মাসে আপনাদেরকে টাকা পয়সা দিছে? না, সে মাত্র ওই চেয়ারম্যান আঙ্কেল বলার পর মাত্র 3 মাসে টাকা পয়সা দিছিল। মানে ওই ডিভোর্সের পরে 3 মাস শুধু চালাইছে খরচ, তারপরে আর চলে না? তাও এরকম ভাবে ভাইয়া, চেয়ারম্যান আঙ্কেল বলে দিয়েছিল যেহেতু তুই এরকম তাহলে তুই বেশি না 3,000 করে টাকা দিস, বাকিটা ওর মা ম্যানেজ করে নেবে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু ওর ফ্যামিলি এখানে একটু 2 নাম্বারই করে। ওই ঠিকই 3,000 করে টাকা দিত, কিন্তু ওর মা আমার হাতে 2,000 টাকা দিত। আচ্ছা, আপনি যখন বিয়ে করলেন তখন যেহেতু আপনার কাছে বাচ্চা, আপনি বর্তমান হাজবেন্ডকে কি বলে নিছিলেন যে বাচ্চা রাখবেন? হ্যাঁ, সে সব জানতো, সে তার ফ্যামিলি। আমার বর্তমান যে হাজবেন্ড তার সাথে হচ্ছে আমার এক পর্যায়ে আসলে পছন্দ করে বিয়ে। তার সাথে আমার এফবিতে পরিচয় হয়েছিল, প্রথমত ফ্রেন্ড ছিল। সে যখন আমার লাইফ স্টাইল সব কিছু জানতে পারলো, তখন সে এক পর্যায়ে আমাকে বললো যে আমি তোর লাইফ পার্টনার হব, তুই করবি আমাকে? তো আমি তখন ভাই এরকম মানতাম যে একটা বিবাহিত মেয়েকে একটা ছেলে কখনোই বিয়ে করে না। তো আমি বলতাম যে তুই আমাদের সাথে ফাইজলামি করতেছিস, তোর ফ্যামিলি কখন মানবে? তো বললো যে আমার ফ্যামিলি দেখা তোর দরকার নেই, তুই করবি কেন সেটা বল। তো আমি আমার ফ্যামিলিকে জানালাম, আমার আম্মু ওর সাথে কথাবার্তা বললো, দেখলাম আমার ছেলেটা ভালোই। বা বিয়ের আগেও, মিথ্যা বলবো না ভাই, বিয়ের আগেও আমাকে চালাইতো। কেন? আমি চলতে পারতেছি না, আমার মেয়ে খাবার দিতে পারতেছি না। কারণ ভাই আমি যে যে জবটা করতাম এটা পার্ট টাইম জব ছিল, এটা পার্ট টাইম জবে কয় টাকা স্যালারি আসে? কিন্তু আপনি আরেকজন মানুষের কাছ থেকে টাকা কেন নেবেন? তো ওই পর্যায়ে ভাই আসলে আমি বাধ্য ছিলাম, আমার কিছু করা ছিল না, কারণ আমার ফ্যামিলি আমার তখন দেখতো না। একটা ডিভোর্সি মেয়ে ভাই মানে কি জানেন ভাই, একটা ফ্যামিলির কাছে বোঝা। আমার প্রতিনিয়ত আমি যখন ডিভোর্স হয়ে যায় আমি প্রতিনিয়ত আমার কাছে শুনতাম যে তুই খারাপ, তাই স্বামীর ভাত খাইতে পারিস নাই। কিন্তু আমাকে যেভাবে মারধর করা হইতো, এবার টর্চার করতো, একটা স্ত্রী যখন একই বিছানায় শুয়ে থাকে ভাইয়া, তার স্বামী আরেকটা মেয়ের সাথে কথা বলে, আমি কতটা টর্চার যে সহ্য করছি এগুলো আমার কখনো দেখেনি। কিন্তু ওনারা প্রতিনিয়ত আমাকে বলতো যে তুই খারাপ, তাই স্বামীর সংসার করতে পারিস নি, এরকম ভাবে বলতো। তখন আমার সাপোর্ট ছিল না কেউ। এই হাজবেন্ডের সঙ্গে যখন বিয়ে হয়, উনি তো আপনার বাচ্চা মেনে নিতে চেয়েছিল? জি, নিয়েছিল। জি। তাহলে ঝামেলাটা কই হলো? বাচ্চাটা কেন আবার সাফার করছে? হ্যাঁ, ঝামেলাটা হচ্ছে আমি বলি, যখন বাচ্চাটা আমার আস্তে আস্তে বড়, এখন বাচ্চার বয়স 8 বছর, সে কিন্তু অনেক কিছু বোঝে। স্বাভাবিক। ওই ফোনে অনেক কিছু দেখে। ওর বাবা আরেকটা মানে ওর বাবা এখন যার সাথে আছে, সে হচ্ছে তার একটা মেয়ে আছে 9 বছর, ওই মেয়েটার। তো ওর বাবা আরেকটা ওরে রাইখা আরেকটা মেয়ে নিয়ে ঘুরতেছে, ফিরতেছে, থাকতেছে, খাইতেছে, কিন্তু সে পাচ্ছে না। সেগুলো টিকটকের মাধ্যমে দেখছে। সে প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে, আম্মু আমার বাবা কেন আরেকটা মেয়ের সাথে? আমাকে প্রশ্ন করে আমার মেয়েটা, আমি কিছু বলতে পারি না। তো এর মধ্যে হচ্ছে এটা প্রশ্ন করে না যে তুমি কেন আরেকটা লোকের সাথে? না 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 না, এরকম কখনো কোশ্চেন করে না। কারণ হচ্ছে এই বাবা তোর অনেক আদর করে, এই বাবা কখনো বুঝতে দেয়নি যে আমি তোমার সৎ বাবা, এরকম কখনো বুঝতে দেয়নি। তাইলে অসুবিধাটা কই হইলো? বাচ্চার খোঁজ নেন না, বলতেছেন টাকা পয়সা ঝামেলা। এখন হচ্ছে ওই বলতেছে আমি আমার বাবাকে চাই, ওর কথা আমি আমার বাবার সাথে থাকবো, আমার বাবা কেন আমাকে রেখে আরেকটা মেয়ের সাথে যায়। এর মধ্যে আমি ওর সাথে অনেকবার কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করি, আমি যে নাম্বার দিয়ে ফোন দিই না কেন সে ওই নাম্বারটা ব্লক করে দেয়, ইভেন সিম পর্যন্ত চেঞ্জ করে ফেলে। যদিও আমি ওর কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে নাম্বার নেই যে আমার সাথে যোগাযোগ করা দরকার, আমি সেপারেট হয়ে গেছি, আমি তোর কাছে কাবিনের টাকাও চাইনি, বা আমি তোর কোনো জোর জবরদস্তিও করি নেই, তুই যেমনি যারে নিয়ে আসিস থাক, আমার প্রবলেম নেই, তুই তোর মেয়েটাকে দেখ। কিন্তু মেয়েটাকে কখনোই দেখবে না। এখন মানুষের কাছে যেটা বলে এই মেয়েটা নাকি ওর না, তাহলে মেয়েটা আসলো কোথা থেকে ভাইয়া? নিজের বাচ্চাকে অস্বীকার করছে। হ্যাঁ, প্রথমত এরকম আপনাকে নিয়ে ভেগে গেল 14 বছর বয়সে, একদম কিশোরী বয়স। ওই সময় সে একটা মানে কাদামাটি নিয়ে চলে গেল, তারপরে এনে বাচ্চা দেওয়ার পরে, ডিভোর্স দেওয়ার পরে আমি বলছি বাচ্চাই ওর না। না, এখন এলাকার মানুষ যখন আমি বলি যে ওর আব্বু একটু খোঁজখবর নিতে বললো, তখন এলাকার মানুষ ডাইরেক্ট বলে কই বাচ্চা কি আমার, আমি কেন খোঁজখবর নেবো, যার বাচ্চা সে খোঁজখবর নেই। তাহলে পয়েন্টটা হচ্ছে বাচ্চাটা আসলো কোথা থেকে যে তোর না হয়? এই বাচ্চাটা নিয়ে তোর সাথে আমি 4টা বছর সংসার করছি, তখন কেন বললি না বাচ্চাটা তোর না?
বাচ্চা কার এটা এখন বোঝা খুব সোজা, ডিএনএ টেস্ট। এটা দুনিয়ার কেউ কাউরে লুকাইতে পারবে না, নো। ও তো সেটাও আমাকে বলে না, ও যেহেতু অস্বীকারই করতেছে যে বাচ্চাটা তোর না, তাহলে তো আমার বলতে পারতো যে তুই প্রুফ দে আমাকে, সেটা তো করতে পারতো, সেটাও করে না। ইভেন ওর কোনো দেখা শোনা কোনো কিছু নেই, যদি একটা বাবা বলে ডাকও দেয় ওরে যে আব্বু, ওই মনে হয় এক কান্তে শুনে আর কান চলে যায়, এরকম অবস্থা। আপনার এই হাজবেন্ডের কাছে বাচ্চার কি ঝামেলা হইলো বলেন তো, নতুন হাজবেন্ডের কাছে? আসলে এই হাজবেন্ডের কাছে বাচ্চারা ঝামেলা হচ্ছে বলতে, হাজবেন্ডের কাছে ঝামেলা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কাছে। আপনার হাজবেন্ড তো বলছেন যে অনেক আদর করে। হ্যাঁ, ওই অনেক আদর করে। তাইলে আপনারা তো আলাদা থাকেন। আমি তো আমার বিয়ে হয়েছে যশোরে, জি। আবার তো সারা জীবন ঢাকা থাকা পসিবল। আপনার হাজবেন্ড কই থাকে? ওই প্রবাসে, ও, মালয়েশিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা, মানে উনি সবকিছু কন্ট্রোল করতে পারবে না তো দূর থেকে? না, কিভাবে? দেখেন ভাইয়া, ওইখানে ওর একটা খরচ আছে, এখানে ওর ফ্যামিলি, এখানে আমি, দুইটা বাচ্চা, 3টা ফ্যামিলি তো একজন লোকের পক্ষে মেনটেন করা সম্ভব না। তো ওর যে ফ্যামিলিটা সেটা মোটেও পছন্দ করতেছে না যে আমাদের এখানে রাখুক, রেখে টাকা পয়সা আমাদের দিক। ওর ফ্যামিলি ভাবে যে আমার আপনি হাজবেন্ড এখানে কেনই থাকবেন অ্যাকচুয়ালি, কোনো কারণও তো নেই নেই, ঢাকা থাকার। কিন্তু আমার তো একটু থাকা লাগছে আমার বাচ্চাটার জন্য। মানে দাদা দাদি খারাপ ব্যবহার করে? হ্যাঁ, এক কথা তাকে দেখতে, আমার শ্বশুর ওরা দেখতেই পারে না, অথচ ওনার যে ছোট নাতনিটা আছে, আমার ছোট মেয়েটা হুমাইশা, ওরে খুব কেয়ার করে, খুব আদর করে, কিন্তু যখন আমার বড় মেয়েটাকে নিয়ে যাই তখন মনে হয় ওনাদের দুই চোখের বিষ। ইভেন এলাকার মানুষ অনেক কথা বলে, সেই ক্ষেত্রে তো ভাই আমি থাকতে পারি না ওইখানে। সন্তানটা তো আমার। এই বাচ্চাটার তো মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি এইরকম পরিবেশে দেখে বড় বাচ্চাটা, সে তো ট্রমায় চলে যাবে। তার জন্য উচিত না, বরং আপনার হাজবেন্ডের উচিত হচ্ছে এখন আলাদা করে রাখা। কিন্তু সে যে দায়িত্ব নিয়েছে এটা তো বিরাট কাজ করছে, এটা জেনারেলি কেউ করতে চায় না। আপনার সন্তান এবং আপনার হাজবেন্ড যে দায়িত্ব নিয়েছেন, তার বাবা হিসেবে মর্যাদা দিয়েছে, এটা দিস ইজ হিউজ। ওনার জন্য অনেক সম্মান আমার। হ্যাঁ, আমি বলি আমার এই হাজবেন্ডের ঋণ আমি যদি আমার শরীরে চামড়া দিয়েও জুতা বানাই দিই, আমি কখনোই শোধ করতে পারবো না। আপা, আপনাদের এই অদ্ভুত সেপারেশনের গল্প, মাঝখানে বাচ্চাটা ঝুলে যাওয়ার গল্প, এ নিয়ে যদি শিক্ষণীয় কিছু থাকে সাধারণ মানুষের জন্য, কি বলেন তো, কি শিখবে আপনার জীবন থেকে? আমি একটা কথাই বলবো যে যাই হোক না কেন, বাবা মা যত যাই করুক না কেন, একটা সন্তানের খারাপ বাবা মা কখনোই চায় না। বাবা মার অনুমতি ছাড়া কেউ যেন কখনো বিয়ে না করে। আর আমি বলবো অল্প বয়সে কখনো যেন কেউ বিয়ে না করে। প্রতিটা মেয়ের উচিত নিজে সেপারেট হওয়া, পড়াশোনা করা, দরকার নিজে ইনকাম করে খাও, কিন্তু না জেনে শুনে, একটা মানুষের না বুঝে শুনে আবেগের মাথায় বিয়ে করো না। আমি প্রতিটা মানুষকে বলতে চাই। ঠিক বলছে। আমি এটাই বলতে চাই, ধরেন এই বয়সে, কিশোরী বয়সে অনেক আবেগ আসবে, ভালোবাসতে ইচ্ছা করবে, বাসেন, কিন্তু ভালোবাসার সংসার কিন্তু এক না ওস্তাদ। ভালোবাসতে নুন তেল ডাল, সংসারের বিদ্যুতের বিল, এসির বিল কিচ্ছু লাগে না। ভালোবাসেন, কিন্তু সংসার করার আগে প্রতিটা মেয়ে নিজে পায়ের উপরে দাঁড়াবেন, ইনকাম করবেন, তারপরে বিয়ে করবেন। হ্যাঁ, আমার লাইফে আমি কি পেলাম? না করতে পারলাম পড়াশোনা, না পেলাম স্বামীর আদর, না সন্তানে তার বাপের আদর দিতে পারতেছি, না নিজে একটা কিছু হতে পারলাম, কি পেলাম? হ্যাঁ জানেন, আমার কাছে মনে হয় দোষ একটা আপনার না, সব দোষ। আজকে যে আপনার বাচ্চাটাও এরকম করে অসহায়, তার দোষ হচ্ছে আপনার বাপ। কারণ আপনার বাপ অসময়ে আপনার মাকে ছেড়ে চলে গেছে এবং এই কারণে আপনার মা বিদেশ চলে যেতে বাধ্য হয়েছে, এবং ওরই চক্রে আপনি এই বাসায় থাকতে পারেন নাই, আপনি আরেকটা ছেলের সঙ্গে ভেগে গেছেন, এবং সেই ভুলের কারণে আপনাদের যে বাচ্চা, স্বল্প বয়সী বাচ্চা, ওইখানটা আপনার সংসার টেকে নেই, আপনি আলাদা বিয়ে করছেন, প্রথমটা ডিভোর্স দিয়ে, সব কিছুর দোষ হচ্ছে আপনার বাবা আপনার মাকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে চলে গেছে। চক্র একটার সঙ্গে একটা জড়িত, এবং সব কিছুর ভোগান্তি তাকে পাইতে হবে।